আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমার বাংলাদেশি হিন্দু ভাই বোনদের বিষয় নিয়ে এবং তাদেরকে একটু আমি সতর্ক করতে চাই। বিশেষ করে যারা এই মুহূর্তে স্বপ্ন দেখছেন, যারা ভারতে চলে যাবেন, নাগরিকত্ব নেবেন এবং সেই দেশে সুখে শান্তিতে বসবাস করবেন। বিশেষ করে দেখা যায় অনেক হিন্দুই আছে যারা বাংলাদেশে পুরো মানে সম্পত্তি বিক্রি করে দিয়ে ভারতে চলে যায়। চিন্তা করে সেখানে গিয়ে এক টুকরো জায়গা কিনে বাড়ি ঘর করে সন্তান সন্ততি নিয়ে সুখে থাকবে। বিশেষ করে যে সমস্ত বিত্তবান হিন্দুরা আছে তারা এই স্বপ্ন দেখেন, যারা মধ্যবিত্ত আছে তারাও দেখেন, অনেক ক্ষেত্রে নিম্নবিত্তরাও দেখেন যে ভারতে গেলে হয়তো এই নিম্নবিত্তের জীবনটা থাকবে না। কিন্তু ভাই, একটা কথা মনে রাখবেন, একজন বাংলাদেশী হিসেবে ভারতে আপনার প্রথম পরিচয়টা হচ্ছে তারা আপনাকে বাংলাদেশী হিসেবে অ্যাকসেপ্ট করবে, ধর্ম দিয়ে অ্যাকসেপ্ট করবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই, কেন ধর্ম দিয়ে অ্যাকসেপ্ট করবে না? কারণ ইন্ডিয়াতে তো ধর্মীয় রাজনীতি চলছে। কথাটা অস্বীকার করব না, সেখানে ধর্মীয় রাজনীতি চলছে, সেখানে মুসলিম দমন পীড়ন চলছে। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ থেকে হিন্দু গেলেই তাদেরকে আহলান সাহলান একদম আদর করে নেবে। পার্টিশনের পর থেকে কিন্তু ভারত বাংলাদেশ দুই দেশের মানুষেরই এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতের একটা সূচনা হয়েছিল। বিশেষ করে ভারত থেকে মুসলিমরা পাকিস্তান এবং বাংলাদেশে, আর বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে চলে গিয়েছে, অনেকেই চলে গিয়েছে এবং অনেকেই দেখা গিয়েছে, অনেকে বলতে বেশিরভাগই এমন ঘটনা ঘটেছে, যেহেতু আমিও সীমান্ত পারের মানুষ, যে এপারের হিন্দুরা ওপারে মুসলিমের বাড়িতে গিয়ে উঠেছে, ওই মুসলিম আবার এই পারে সে হিন্দুদের বাড়িতে উঠেছে। এমন ঘটনা বহুত ঘটেছে। তো আমাদের গ্রামেও বা আমাদের থানাতেও বহুত মুসলিম আছে যারা ইন্ডিয়া থেকে চলে এসেছে। আমার পূর্বপুরুষ, মানে আমার দাদার দাদা যিনি ইউসুফ সরকার, তিনিও কিন্তু ভারত থেকে এসেছিলেন, তবে এটা আরো অনেক আগে, দেশ ভাগ হওয়ারও অনেক আগে। 1911 সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। তো সেই হিসেবে আমাকেও আপনি মানে ভারতীয় বংশোদ্ভূত মনে করলেও অস্বাভাবিক কিছু নয়। তবে আমরা যখন এসেছিলাম ওপার থেকে তখন কিন্তু আমরা মানে আমাদের দেশ ভাগ হয়নি, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে আমরা যখন রাজশাহীতে আসি। তো যাই হোক, এটা আমার মানে ভিডিওর বিষয়বস্তু না। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে বাংলাদেশি হিন্দুরা কিভাবে ট্র্যাপে পড়ছে। যখন একজন বাংলাদেশি হিন্দু ভারতে যাচ্ছে তখন কাউকে না কাউকে ধরেছে, বা একজন দালালকে মানে ধরে তারা যাওয়ার চেষ্টা করছে এবং ওই দেশে গিয়ে সেটেল হচ্ছে। ওই দেশে গিয়ে প্যান কার্ড, আধার কার্ড, এগুলো হয়তো 20 থেকে 50 হাজার টাকা খরচ করলে তারা বানিয়েও নিতে পারছে বা করেছে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু প্যান কার্ড, আধার কার্ড কিন্তু শেষ কথা নয়। দেখুন, কিছুদিন পূর্বে বলতে আজ থেকে 10 থেকে 12 বছর আগে, যখন এই বিষয়টা চাউর হচ্ছিল যে বাংলাদেশিদেরকে পুশ-ইন করা হবে, তখন কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা গিয়েছিল ভারতে, তারাও কিন্তু একটা আতঙ্কের মধ্যে ছিল। তো পরবর্তীতে এটা আইডেন্টিফাই করা তাদের জন্য খুব কষ্টকর হচ্ছিল। পরে ভারতের সরকারের তরফ থেকে এক ধরনের টোপ আসে যে 2015-র আগ পর্যন্ত যেই সমস্ত বাংলাদেশিরা ভারতে গিয়েছে তারা যদি আবেদন করে তাদেরকে মানে তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, তাদের দেশে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। তো এতে কিন্তু অনেকেই নিজেকে ওপেন করে দেয় যে আমরা 2015-র পূর্বে এসেছি। একটা মজার ব্যাপার দেখেন, তা তাদের কাছ থেকে কিন্তু আবেদন গ্রহণও করা হয়েছে, কিন্তু তাদের আবেদন এখন পর্যন্ত গৃহীত হয়নি। অর্থাৎ তাদের আইডেন্টিফাই করতে কিন্তু কষ্ট হচ্ছিল যে কারা এসেছে কারা আসেনি। ঠিক আছে, ধরে নেওয়া যায় যে সর্বশেষ 10 বছরে সেভাবে কেউ যায়নি, যা গিয়েছে 15 সালের আগেই গিয়েছে। তাহলে কারা গিয়েছে, এটা যদি সরকার মানে খুব সুন্দরভাবে মানে খুঁজে খুঁজে বের করতো, অনেক কষ্ট হতো। যখন একটা টোপ দিয়ে দিয়েছে যে যারা যারা 2015 সাল পর্যন্ত বা 14 সাল পর্যন্ত, 14 সালের ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে বাংলাদেশ থেকে গিয়েছে তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে, তোমরা ভিসার জন্য আবেদন করো। তো দেখেন, যাদের নাগরিকত্ব ছিল, প্যান কার্ড, ভোটার কার্ড, আইডি কার্ড সবকিছু ছিল, তারাও আবার নতুন করে আবেদন করে। আর এইটাই হচ্ছে তুরুপের তাস, তখন খুব ইজি ভাবে আইডেন্টিফাই করে ফেলা সুবিধা হয়। এই মানুষগুলোর আবেদন এখন পর্যন্ত কিন্তু গৃহীত হয়নি। ইভেন এই সমস্ত মানুষ যারা আবেদন করেছে এই টোপে, তারা কিন্তু এখন ভারতে কোনো জায়গা জমিও কিনতে পারবে না, এক প্রকারের শরণার্থীর মতো জীবনযাপন করছে এবং এদের পুরোটাই হচ্ছে হিন্দু সমাজ। আমার কথাটা বোধহয় আপনারা বুঝতে পেরেছেন যে এইটা করে
এটা করে কিন্তু ওরা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করেছে। এছাড়াও এনআরসি, সিএএ, এসআইআর, এই সমস্ত বলে, এই সমস্ত টোপ দিয়ে যে কাজগুলো হয়েছে, সেটা কিন্তু আসলে মুসলিমদের বিরুদ্ধে গিয়েছে সামান্যতম, গিয়েছে ম্যাক্সিমাম হিন্দুদের বিরুদ্ধে। ভারতের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একটা ফর্মুলা বাতলায় যে বাংলাদেশি নাগরিকদের সমস্ত ডাটাবেস, ফিঙ্গারের যে ডাটাবেস, সেটা তাদের সার্ভারে আছে। অর্থাৎ পতিত স্বৈরাচার বাংলাদেশিদের যে মানে নিবন্ধনের যে কাজটা, সেটা ইন্ডিয়ানদের দ্বারাই করেছিল এবং ইন্ডিয়ানরা অপারেট করেছিল, এবং সমস্ত ডাটা কিন্তু ইন্ডিয়ার কাছে আছে। তো ইন্ডিয়ার নাগরিকত্ব যাদের হয়েছে, সেই সমস্ত প্যান কার্ড, আধার কার্ড ওয়ালা লোকদেরও ডাটাবেস তো তাদের কাছে থাকবে। এখন এটা শুধু একটু ম্যাচিং করে নিতে হবে, ম্যাচিং করে যারটা মিলে যাবে তাদেরকে একদম ছেটিয়ে বিদায় করে দাও। এখানে কিন্তু কোনো ধর্ম দেখা দেখি হয়নি বা ধর্মের কথা বলা হয়নি। তার মানে এখানেও কিন্তু ট্র্যাপে পড়ে গেছে হিন্দুই, 95% বা 99%ই হিন্দু, 1% মুসলিম আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে। তো এখানেও কিন্তু ট্র্যাপে পড়ছে। সিএএ, এনআরসি, এই সমস্ত করে যাদেরকে এক কথায় ইন্ডিয়ান নাগরিকত্ব নাই বলে ধরে নেওয়া হয়েছে, মানে ডিক্লাব দেওয়া হয়েছে, তাদেরও কিন্তু 90% বা তারও বেশি হচ্ছে হিন্দু। ভারতের আসামে প্রায় 18 লক্ষ হিন্দুকে বলা হয়েছে তারা দেশের নাগরিক না। এখন অনেকে মনে করবেন যে আমি ভারতের মিলিটারিতে, ভারতের বিএসএফ এ চাকরি করেছি, বা আমি গভর্নমেন্টে এখনো জব করি, তাহলে আমি কেন নাগরিক হব না? ভাই, এই সমস্ত কোনো কিছুই তারা গোনার মধ্যে ধরছে না। তাহলে আপনি বাংলাদেশ থেকে গিয়ে নাগরিকত্ব নিবেন, এই আশাটা করেন কিভাবে? ওইখানে নাগরিকত্বের জন্য, মানে প্রমাণের জন্য আপনার প্যান কার্ড, আধার কার্ডটা কিন্তু যথেষ্ট নয়। যারা বোকার স্বর্গে আছেন তারাই মনে করতেছেন সেখানে যাওয়ার পরে প্যান কার্ড আর আধার কার্ডটা মিলেই আপনি নাগরিক হয়ে যাবেন। কিভাবে নাগরিক হবেন? আপনার বাবা মার মানে জন্মের যে পরিচয়, যে সেখানে জন্মেছে কিনা, তারা স্থায়ী বাসিন্দা কিনা, সেটা দিবেন, তাহলে আপনি এখানকার মানে নাগরিকত্ব পেয়ে যাবেন? না, সেটাও মানে এনাফ না। আপনার বাবা মায়ের বাবা মা যদি সেইখানে জন্মগ্রহণ করে থাকে, স্থায়ী নাগরিক হয়ে থাকে সেখানকার, সেক্ষেত্রেই আপনাকে কেবল পারফেক্টলি সার্টিফাই করা হবে যে আপনি ইন্ডিয়ান। তাও কমপক্ষে 50-60 বছরের পুরনো রেকর্ড থেকে এটা বের করতে হবে। হয়তোবা আমার তথ্যের মধ্যে সামান্য একটু এদিক ওদিক হতে পারে, যেহেতু আমি ইন্ডিয়ান নই, কিন্তু বিষয়টা হচ্ছে সত্যি কথা। তাহলে একজন বাংলাদেশি হিন্দু কিভাবে ভারতের নাগরিকত্ব নেবেন? আমাকে একটু বোঝান। আপনি শুধু প্যান কার্ড আর আধার কার্ড হলেই কিন্তু কোনো কিছু আপনার ওকে হয়ে যাবে না। সবকিছু ওকে করার জন্য কিন্তু তাদের যে সিস্টেমেটিক ওয়ে, সেই ওয়েতে আপনি ইন করতে পারবেন না। সুতরাং এদেশে জায়গা জমি বিক্রি করে ওই দেশে যে যাচ্ছেন, এতে দালালদের লাভ হচ্ছে। ফলশ্রুতিতে আপনি নিঃস্ব হচ্ছেন, মানবেতর জীবনযাপন করছেন, অনেক ক্ষেত্রে কারাবাস পর্যন্ত হচ্ছে। তো এই সমস্ত কিছু, আবারও বলছি, এই সমস্ত কিছু এড়িয়ে চলার জন্য তাই নিজ দেশে থাকুন। আমি বলবো, দেশে সমস্যা হতে পারে, যেমন বিগত 17 বছরে জামাত এবং বিএনপির লোকেরা কত কষ্ট সহ্য করেছে, বাড়িতে ঠিক মতো ঘুমাতে পারেনি, বাড়ির বাইরে ঘুমাতে হয়েছে, খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছে। তারপরে কি তারা দেশ ছেড়ে চলে গেছে? যায়নি। আমার বাংলাদেশি হিন্দু ভাই বোনদের যদি কষ্ট হয়, তার জন্য অবশ্যই রাষ্ট্র আছে, প্রশাসন আছে, তারা দেখবে। কিন্তু যত কষ্টই হোক, এমন কষ্ট তো হচ্ছে না যে আপনারা বাড়িতে ঘুমাতে পারছেন না। কিছু সাময়িক সমস্যা থাকবে, সেগুলোকে ওভারকাম করার জন্য এই দেশের মাটিতে থেকে বাঁচার জন্য লড়াই করুন। আসুন আমরা একসাথে বাঁচতে চাই, অন্য কোনো দেশে গিয়ে বিদেশি পরিচয় নিতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।